আপনার রোগী নাড়াচড়া করতে সমস্যা, তার আমার সব ঠিক আছে, কিন্তু মাথা আর উপরে হাত তোলার সময় এতটুকু রেঞ্জে তোলার সময় আমরা বলে থাকি 30 to 60 ডিগ্রি অ্যাবডাকশন, একটু তোলার সময় শুধু পেইন হয়। রোগীর এই পেইনটা যদি এদিকে চলে আসে এবং হাত যদি ঝিনঝিন শিনশিন করে, আঙুলও যদি অবশ লাগে। ম্যানেজমেন্টের প্রথম পার্ট হচ্ছে প্রপার ডায়াগনোসিস, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রোগীরা ডায়াগনোসিসটাই ঠিক মতো হয় না। আমাদের কাছে যখন রোগীরা আসে, যখন আমরা মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম করে তার শোল্ডার জয়েন্টটা ইভ্যালুয়েশন করি, তখন তার আগের যে ডায়াগনোসিস ছিল এবং আগের যে তার ডিসিশনটা ছিল, ট্রিটমেন্ট প্ল্যান ছিল, পুরো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি কখনো ওষুধ এবং ফিজিওথেরাপির মাধ্যমে ইমপ্রুভমেন্ট না হয়, তখন আমরা করি কি, প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছে আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো খুব সাধারণ একটি বিষয় নিয়ে, আর তা হলো কাঁধ এবং ঘাড়ের ব্যথা ও এর আধুনিক চিকিৎসা। আমরা চেষ্টা করবো আমাদের এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতে। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। সাথে রয়েছেন ডাক্তার শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল রাফি, অর্থোপেডিক ট্রমা অ্যান্ড স্পাইন সার্জন, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ, চিফ কোঅর্ডিনেটর ও কনসালটেন্ট, মাই কেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শাবনাজ, আমাকে বৈশাখী টেলিভিশনের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এর মাধ্যমে দর্শকদেরকে আসলে কাঁধ এবং ঘাড় ব্যথা সংক্রান্ত পেশেন্ট এডুকেশন সচেতনতামূলক একটা মেসেজ আমি দিতে পারবো। এই জন্য আমি বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার, শুরুতেই আপনার কাছ থেকে আগে শুনে নিব যে কাঁধ এবং ঘাড়ে ব্যথার কোনো কারণ আছে কিনা, কিংবা কী কারণে আসলে হচ্ছে। ভেরি গুড। কাঁধ এবং ঘাড় ব্যথা একটা বিশাল বড় মানে টপিকস। কাঁধ এবং ঘাড় ব্যথা অনেকগুলি কারণে হতে পারে, অনেকগুলা, এখানে 50-60টা কারণ থাকতে পারে। স্যার, আপনি ছোট করে সংক্ষেপে যদি আমাদের সেটাই, আমাদের ম্যাক্সিমাম রোগীদের আমরা কাঁধ বলতে বুঝি শোল্ডার বা এটা এই জায়গায় ব্যথা। তো কাঁধের ব্যথা কি আসলে এইদিকে হচ্ছে, নাকি সামনের দিকে হচ্ছে, নাকি পিছনে হচ্ছে? কাঁধ থেকে ব্যথাটা কি হচ্ছে, নাকি এলবো পর্যন্ত আসছে, নাকি নিচ পর্যন্ত আসছে, নাকি কাঁধ থেকে পিছনের দিকে চলে যাচ্ছে? তার উপরে আসলে আমরা মানে কারণটা খুঁজে পাই আর কি। তো কাঁধের ব্যথা মূলত প্রধানত এই শোল্ডার জয়েন্টের কারণে হয়, শোল্ডার জয়েন্ট, অথবা কাঁধের ব্যথা আপনার নেকের কারণেও হতে পারে। তো মূলত দুইটা জায়গার সোর্স থেকেই আসলে কাঁধের ব্যথাটা হয়, শোল্ডার এবং নেক থেকে যে পেইনটা হয় এটাকে আমরা বলি ডিসকোজেনিক নেক পেইন, যেটা কিনা আমার হাতের মধ্যে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে রেডিয়েট করে হাতের আঙুল পর্যন্ত আসতে পারে এবং কাঁধের পিছনের দিকেও যেতে পারে। তো এইটা নিয়ে আমরা আরেকদিন বিস্তারিত কথা বলবো। আমি আজকে হয়তো যেহেতু কাঁধ বলতে যেটাকে আমরা বলি শোল্ডার, এই শোল্ডার জয়েন্টের প্রধান কী কী কারণে কাঁধের ব্যথা হয়ে থাকতে পারে সেগুলি নিয়ে যদি আমরা আলোকপাত করি, তাহলে দর্শকদের ইনফরমেশনগুলো নিতে সুবিধা হবে। তো শোল্ডার জয়েন্টের দিকে যদি তাকাই আমরা এখানে দেখতে পাচ্ছি শোল্ডার জয়েন্টে একটা হাড় থাকে যেটাকে আমরা হিউমেরাস বলি, এবং আরেকটা স্ক্যাপুলা থাকে, এবং এইখানে শুধু হাড় ছাড়া, জয়েন্ট ছাড়াও আরও গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে, সেগুলিকে আমরা বলি রোটেটর কাফ। এই যে শোল্ডার জয়েন্টের চারিদিকে যে লিগামেন্টগুলি দেখা যাচ্ছে, যে মাংসগুলি দেখা যাচ্ছে, সেগুলিকে রোটেটর কাফ বলে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেন্ডন, সেটাকে সুপ্রাস্পাইনাটাস টেন্ডন। সো এই রোটেটর কাফ বা টেন্ডনগুলোর প্রদাহ যদি হয়, তখন আমরা বলি টেন্ডিনাইটিস। তো এই টেন্ডিনাইটিস বা রোটেটর কাফের সিনড্রোমটাই হচ্ছে সবচেয়ে প্রধান কারণ হচ্ছে শোল্ডার পেইনের জন্য। অনেক সময় এগুলি ছিঁড়ে যায়, টিয়ার হয়, এগুলি ছিঁড়ে গিয়েও কাঁধের ব্যথা হতে পারে, তখন আমরা এটাকে বলি রোটেটর কাফ টিয়ার। সেটা আবার পার্শিয়াল হতে পারে, কমপ্লিট হতে পারে। আবার অনেক সময় শোল্ডার জয়েন্টের ভিতরে প্রবলেম হয়, অনেক সময় শোল্ডার জয়েন্টে আর্থ্রাইটিস হয়, ইফিউশন হয়, ইনফেকশন হতে পারে, তার কারণেও পেইন হতে পারে। আবার অনেক সময় দেখা গেছে যে আসলে শোল্ডার জয়েন্টটা হচ্ছে স্টিফ হয়ে যায়, শোল্ডার জয়েন্টটা আর যে ক্যাপসুলগুলো আছে, ক্যাপসুলগুলো কন্ট্রাক্টেড হয়ে সংকুচিত হয়ে জয়েন্টটাকে স্টিফ করে ফেলে, তখন আর জয়েন্টটা নাড়াচড়াও করতে পারে না, প্রচণ্ড পেইন এবং স্টিফ হয়ে যায়। সেটাকে আমরা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার, অনেক রোগীর এই টার্মটা চিনে, সেটাও হয়ে থাকে। এছাড়াও আমরা তো আগেই বলেছি যে অনেক ধরনের স্ট্রাকচার শোল্ডারের আশেপাশে আছে, বার্সাইটিস থাকে অনেক সময়, এগুলির কারণে হয়। তো আসলে কাঁধের কোন দিকে পেইনটা হচ্ছে, সেটা কি সামনে না পিছনে নাকি বাইরের দিকে, এবং সেই পেইনটা কি হচ্ছে আপনার
এদিকে চলে আসতেছে কিনা তার উপরে আসলে নির্ভর করে কাঁধের ব্যথা কেন হচ্ছে। আচ্ছা, তাহলে রোগীরা কি কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন? রোগীরা আসলে প্রায় ক্ষেত্রেই কনফিউজড হয়ে যায়, বলতে পারেন। আমরা যখন রোগীদেরকে বলি ব্যথাটা কি আপনার এখান থেকে এদিকে আসে কিনা বা নাকি এখানেই আছে কিনা, তো আমরা এইভাবে আসলে এক্সক্লুড করার চেষ্টা করি যে আসলে কাঁধের প্রবলেমটা কি কাঁধ থেকে আসতেছে আসে নাকি নেক থেকে আপনি আসতেছে। বলছিলেন একটু আগে। তো শুধু পেইনটা, ব্যথা নিয়ে যদি আমরা চেষ্টা করি ব্যথাটাকে একটু ক্লাসিফাই করার জন্য, ব্যথাটাকে একটু লোকালাইজ করার জন্য, তার পাশাপাশি অন্য কী কী লক্ষণ আছে সেগুলোকে আমরা বোঝার চেষ্টা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ যেটা আমি একটু আগে বলেছি সেটা হচ্ছে স্টিফনেস, মানে শোল্ডার যে জয়েন্ট আছে এই জয়েন্টটা আপনার রোগী নাড়াচড়া করতে সমস্যা হয়। যখন রোগীর গ্লোবাল স্টিফনেস, মানে কোনো দিকে আসলে রোগীর জয়েন্ট নাড়াচড়া করতে পারতেছে না, তখন আমরা মনে করি যে এটা আসলে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারের দিকে যাচ্ছে। তবে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসের পেশেন্টের প্রথম এই বাইরের দিকে হাত নাড়াইতে কষ্ট হয়, কিন্তু আলটিমেটলি সব রেঞ্জে মুভমেন্টটাই আসলে একটা সময় রেস্ট্রিক্টেড হয়ে যায়, নাড়াতে পারে না। আর যখন রোটেটর কাফ প্রবলেম হয় বা সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস এগুলি যখন হয়, তখন রোগীরা বলে যে স্যার আমার সব ঠিক আছে, কিন্তু মাথা আর উপরে হাত তোলার সময় এই এতটুকু রেঞ্জে তোলার সময় আমরা বলে থাকি 30 to 60 ডিগ্রি অ্যাবডাকশন, একটু তোলার সময় শুধু পেইন হয়। তো এটাকে আমরা বলি ইমপিজমেন্ট সিনড্রোম বা টেন্ডিনাইটিস বা রোটেটর কাফ সিনড্রোমে এটা হয়ে থাকে। আবার অনেক সময় রোগীরা বলে শুধু সামনের দিকে পেইন হচ্ছে, এর কারণে হয়ে থাকে। তার মানে স্টিফনেস হচ্ছে সেকেন্ড সিমটম। এছাড়াও আরও সিমটম, যেমন আমরা বলি নিউরোলজিক্যাল সিমটম, যদি রোগীর এই পেইনটা যদি এদিকে চলে আসে এবং হাত যদি ঝিনঝিন শিনশিন করে, আঙুলও যদি অবশ অবশ লাগে এবং হাতের পাওয়ার যদি অনেক সময় কমে যায়, তাহলে কিন্তু আমি প্রথমে বলেছিলাম সেটা শোল্ডার জয়েন্ট থেকে না, সেটা আপনার নেক থেকে উৎপন্ন হতে পারে এবং সেটা মেরুদণ্ডের সমস্যা। তার জন্য প্রয়োজনে আমাদের অন্য অন্য পরীক্ষা করে আসলে আমরা তখন দেখি যে আসলে কেন হচ্ছে। স্যার, রোগীরা যখন এই ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন তখন আসলে আপনারা কিভাবে ম্যানেজমেন্ট করেন এই ধরনের পেশেন্টগুলোকে? ম্যানেজমেন্টের প্রথম পার্ট হচ্ছে প্রপার ডায়াগনোসিস, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রোগীরা ডায়াগনোসিসটাই ঠিক মতো হয় না। আমরা মনে করি যে আপনি জানবেন যে গুড সার্জারি ইজ 75% ডিসিশন মেকিং অ্যান্ড 25% ম্যানিপুলেটিভ স্কিল। তার মানে একটা বিষয়ে আসলে 75%টাই হচ্ছে আসলে ডিসিশন মেকিং। তো ডিসিশন মেকিংয়ের জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যেমন আমরা এক্সরে করি, আমরা এমআরআই করি। তবে আমরা আমাদের মাই কেয়ার সেন্টারে এক্সরে এমআরআইয়ের পাশাপাশি আমরা একটা টুলস ইউজ করে থাকি, সেটাকে বলি আমরা মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম বা এমএসকে আল্ট্রাসোনোগ্রাম। তো এটা আল্ট্রাসোনোগ্রাম দিয়ে যেটা সুবিধা হয় যে শোল্ডার যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম দিয়ে জয়েন্টটাকে আমরা সরাসরি দেখার চেষ্টা করি এবং দেখে রোগীকেও দেখাই যে দেখেন আপনার এই জয়েন্টটা, এই রগটাতে, এই টেন্ডনটাতে প্রবলেম হয়েছে, এটা ফুলে গেছে অথবা এটা ছিঁড়ে গেছে, এটা কমপ্লিটলি ছিঁড়ে গেছে, এটা পার্শিয়াল ছিঁড়ে গেছে, অথবা জয়েন্টের ভিতরে আপনার পানি জমছে, ফিউশন হয়েছে, এই ফিউশনটা বের করতে হবে, জয়েন্টটা ছিঁড়ে গেছে, রগটা ছিঁড়ে গেছে, এটাকে সার্জারি করতে হবে। তখন যখন সরাসরি রোগী দেখতে পায় এবং ডাক্তারও সরাসরি দেখতে পায়, ডাক্তারেরও ডিসিশন নিতে, ক্লিনিক্যাল ডিসিশন নিতে খুব সহজ হয় এবং পেশেন্টও খুব দ্রুত এটা বুঝতে পারে এবং তার ডিসিশন নিতেও সুবিধা হয়। আমরা আমাদের স্টাডিতে দেখতে পেয়েছি যে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম করলে দেখা গেছে শোল্ডার জয়েন্টের প্রায় 70% ক্ষেত্রে তার ডায়াগনোসিসটা চেঞ্জ করে দেয় এবং প্রায় 40% ক্ষেত্রে ডিসিশন যেটা ক্লিনিক্যাল ডিসিশন নেওয়া হয়েছিল সেটা চেঞ্জ হয়ে যায়। তার মানে আমাদের কাছে যখন রোগীরা আসে, যখন আমরা মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম করে তার শোল্ডার জয়েন্টটা ইভ্যালুয়েশন করি, তখন তার আগের যে ডায়াগনোসিস ছিল এবং আগের যে তার ডিসিশনটা ছিল, ট্রিটমেন্ট প্ল্যান ছিল, পুরো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের দেশ এবং সারা পৃথিবীতে এখন এস্টাবলিশ যে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম দিয়ে এই ডিসিশন নেওয়াটা খুব সহজ হয় এবং আমরা পরবর্তী সিদ্ধান্তটা নিয়ে থাকি আর কি, চিকিৎসাটা কি করব। স্যার, তাহলে যদি চিকিৎসা বলি তখন কি বলবেন স্যার? চিকিৎসা আসলে নির্ভর করবে তার স্পেসিফিক ডায়াগনোসিসের উপরে। এখানে আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওষুধপত্র এবং ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করার জন্য। যদি কখনো ওষুধ এবং ফিজিওথেরাপির মাধ্যমে ইমপ্রুভমেন্ট না হয়, তখন আমরা করি কি আল্ট্রাসোনোগ্রামের সাহায্যে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন করে থাকি। আপনারা দেখবেন যে শোল্ডারের প্রবলেম হলে প্রায় শোল্ডার জয়েন্টের মধ্যে ইনজেকশন দেওয়া লাগে। আসলে ব্লাইন্ডলি তো আসলে কোনো ইনজেকশন দেওয়া আসলে এখনকার যুগে, এই মডার্ন যুগে আসলে এটা জাস্টিফায়েবল না এবং এটা এভিডেন্স বেসড না। কারণ আমি প্রায় আমার রোগীদেরকে বলে থাকি আসলে চোখ বেঁধে আসলে কত ভালো খেলা যায়, চোখ বেঁধে খেলার সময় তো আর এখন না, এখন মডার্ন যুগ। আমরা আল্ট্রাসোনোগ্রাম প্রুফ ইউজ করে ঠিক যেই জায়গায় লাইকসে তার যদি এইখানে ইনজেকশন লাগে, আমাকে ঠিক আল্ট্রাসোনোগ্রাম প্রুফ দেখে সরাসরি লাইভ আমরা ইন্টারভেনশনটা করে থাকি। এর ফলে রোগীর একই সাথে অ্যাকুরেসিটাও বেড়ে যায় এবং রোগীর যে ট্রিটমেন্ট আউটকামটাও অনেক বেশি বেটার হয়।
এরপরে আসি ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা, আবার কখনো কখনো সার্জারিও করা লাগে, যেমন কাফ যদি ছিঁড়ে যায় তখন কাফ রিপেয়ার করা লাগে। ওই সার্জারিগুলো আমরা আমাদের সেন্টারে মিনিমাল ইনভেসিভ সার্জারির মাধ্যমে করতে পারি, এন্ডোস্কোপ বা আর্থোস্কোপের সাহায্য ইউজ করে। এটা ফুটো করেই, ছিদ্র করেই কিন্তু আমরা ক্যামেরা দিয়ে দেখে এই সার্জারিটা আমরা করতে পারি। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপনাদেরকেও ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে, যে এই ধরনের সুন্দর প্রোগ্রাম করে আমাদের কাঁধের জয়েন্টের সমস্যাগুলো রোগীদের সামনে তুলে ধরার জন্য, এবং আমাকে সেই সুযোগ দেওয়ার জন্য বৈশাখী চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন, স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে এই বিষয়টি বুঝিয়ে বলেছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।